তৃণমূল একটা এমন কালচার তৈরি করেছে নিজের বাহিনীর মধ্যে, যেটা কিন্তু তৃণমূল দলটাই শেষ হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন পুলিশ তৃণমূলকে টিকিয়ে রেখেছে। চাকরি দুর্নীতি যখন সামনে এলো, আপনার যোগ্যতা এবং আপনার স্ত্রীর চাকরি নিয়ে তো চিরকুটের কথা উঠে আসছিল, সন্দেহ নেই। সন্দেহ আমার কেন কাবু খারাপ। আমার স্কুলের মাস্টারমশাই তাদের বাইরে থেকে লোকের সঙ্গে দিচ্ছে, আমাদের হেডমাস্টারকে বাইরে থেকে এসে গুন্ডারা মাত্র বলি। নমস্কার, রাই বাংলা থেকে আমি শুভাশিস। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা দমদমের সিপিআইএম প্রার্থী সুজনদার সাথে আছি। সুজনদা, আমি একেবারে খুব যে পলিটিক্স সে তো আছেই, আপনি সারাদিন করছেন, আমি জাস্ট আপনার একটু ছোট ব্যক্তি জীবনও। সুজনদা, আপনি একজন মেধাবী ছাত্র ছিলেন, গরিব ঘর থেকে একেবারে উঠে এসেছে। আপনার বোধ হয় 8 জনের পরিবার বা এরকম কিছু ফ্যামিলিতে ছিলেন, ওখান থেকে আসা। চূড়ান্ত গরিব ঘর থেকে একেবারে যাদবপুরের মতো জায়গায় আপনি জায়গা করে নিয়েছিলেন আপনার মেধা তালিকা থেকে। সেখান থেকে ডক্টরেট করছেন, সবকিছু করছেন, এত বড় সুযোগ ছিল। সেখান থেকে রাজনীতিতে কেন, তাও আবার এরকম একটা বামপন্থী রাজনীতি কেন, যেখানে তার কোনো কেরিয়ার থাকে না লাইফে? আমি নিম্নবিত্ত পরিবারের ছেলে। আমাদের পরিবারের পর বাংলা থেকে এসেছে। ঠাকুরদা স্বাধীনতার আগেই চলে এসছেন, বাবা পরে এসছেন। আমরা 5 ভাই 3 বোন। যদি আমাদের সংসারটা যৌথ সংসারের মতো, এখনো আমরা প্রায় একটা যৌথ সংসারের মতো করি থাকি। লেখাপড়া শিক্ষা দীক্ষা করে নিজের কেরিয়ার গঠন করা যায়, এটা এমন একটা দৃষ্টিভঙ্গি। যেমন আসলে কেরিয়ার মানে মানুষের সঙ্গে থাকা, সেটা আরেকটা দৃষ্টিভঙ্গি। আমি দ্বিতীয় দৃষ্টিভঙ্গি। সেই কারণে পড়াশোনাকে কোনদিন ছোট করে দেখিনি, সেটা আমার খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছুদিন আগে পর্যন্ত চান্স পেলে ল্যাবরেটরি লেভেলে যেতাম, যারা এখন কাজ করছে তারা কি করছে বোঝার জন্য, গল্প করার জন্য, আমার পার্সোনাল কেরিয়ারের জন্য। পার্সোনাল কেরিয়ার বলতে যদি কিছু বোঝায়, সেটা মানুষের ভালো থাকা, মানুষের এগিয়ে চলা। এটা কি কারা করবে? দুষ্কৃতীদের তাণ্ডবে যদি রাজনীতি চলে যায়, তাহলে দেশটা সর্বনাশ হয়ে যাবে, তাহলে আমাদের সবার কেরিয়ার সর্বনাশ হয়ে যাবে, আমাদের প্রজন্মগুলো একের পর এক শেষ হয়ে যাবে। যা এখন হচ্ছে, দুষ্কৃতীদের তাণ্ডবে যদি রাজনীতি চলে যায়, আসলে বিপজ্জনক। লেখাপড়া করা, ভালো মানুষ, স্বচ্ছ, সৎ, ক্লাব সংগঠন করেন, সামাজিক কাজ করেন, রাজনীতিতে তাদেরই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত। আমি সেই মনে করছি। এই মনোভাবে চলতে গিয়ে বদনামা তো ঘুরাতে হলো। চাকরি দুর্নীতি যখন সামনে এলো, আপনার যোগ্যতা এবং আপনার স্ত্রীর চাকরি নিয়ে তো চিরকুটের কথা উঠে আসছিল। তৃণমূলের এদের পক্ষে মুশকিলটা কি, এরা তো কোনটা বলবে, কেন বলবে, তারও ঠিক ঠিকানা থাকে না। আমি দেখছিলাম তৃণমূলের দেয়াল লেখা, ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে তৃণমূল বলছে, দেয়াল লেখা দেখলাম যে ইলেকট্রাল বন্ডে কি বলছে, মানে কোথাও বলেছে কেউ যে বোধহয় ইলেকট্রাল বন্ড বিজেপি, সে হয়তো জানেও না যে তৃণমূল ইলেকট্রাল বন্ডে দ্বিতীয়, তাও লিখে বসে আছে। ছবিটা তুলে রাখলে ভাবতাম হাস্যকর। যখন কোনো কিছুই পাচ্ছে না, মুখ্যমন্ত্রী একের পর এক সমস্ত চাকরি দুর্নীতি ধরা পড়ে যাচ্ছে, তার নেতারা, মন্ত্রীরা, দলবল ইত্যাদি ইত্যাদি, টাকা, কালীঘাট, কাকু, সব যখন হয়ে গেল, যখন একেবারে কালীঘাট পর্যন্ত সবাই বুঝতে পারছে, তখন উনি কি করবেন করতে 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 হঠাৎ একদিন নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রীকে যে বাবা বলে যত চাকরি হয়েছে সব তালিকা প্রকাশ করতে নির্দেশ দিলেন। আমার অভ্যাস, যে আমি শুনে বললাম, আমি খুব অ্যাকসেপ্ট করছি, শিক্ষামন্ত্রী দ্রুত তালিকাটা প্রকাশ করুন, করলে দেখবেন যে বাবা বলে চাকরি হতে স্বচ্ছ ছিল। তারপরে এবার যা হয়, মন্ত্রী নির্দেশ দিয়েছে,
মন্ত্রী তো তালিকা প্রকাশ করতে পারছে না, কারণ তালিকা যদি বার করতে পারছে না। ওদের দলের একজন একটা হঠাৎ বার করলেন যে এই আর চিরকুট পাওয়া গেল, কিসের চিরকুট বুঝেও না, জয়নিং লেটার। যে কোনো চাকরির দিন যে জয়েন করে তাহলে জয়নিং রিপোর্ট দিতে হবে, জয়নিং লেটার দিতে হবে, সেটা তো অ্যাভেলেবেল, সবসময় অ্যাভেলেবেল। ওইটা দিয়ে বললো চিরকুট। আমি দেখে ঠিক বুঝে বাবা, ভাবছিলাম কোনো উত্তর দেবো না। পরে আমি বললাম ভালো হয়েছে, চ্যালেঞ্জ থাকলো, এটা যে দুর্নীতির চাকরি কিনা পারলে প্রমাণ করবে। বুঝি হাস্যকর হবে। তারপর সেটা কোথায়, সে তো কোনো গল্পই নেই, বরং পারলে ওদের প্রশ্নটা কয়েকদিন ছিল এই, আমি প্রশ্ন খুব আলোচনার মধ্যে থাকি না। আমার স্ত্রী তো ইকোনমিক্সে গ্রাজুয়েট, একটা কলেজে চাকরি করেছে ক্লাস 3, এলডি ক্লাস যাকে বলে। কারণ প্রশ্ন কেউ করলে করতে পারতো যে যার বাবা এত বড় দুর্দণ্ড প্রধান সিপিএম এর জেলা সম্পাদক, যার হাজব্যান্ড নাকি এত বড় ইত্যাদি ইত্যাদি, তাহলে সেই মহিলা একটা ক্লাস 3-তে চাকরি করলো, জীবনের রিটায়ারমেন্টও ক্লাস 3 থেকে, প্রমোশনও পেল না অথবা নিল না, সেটা নেয়নি, প্রমোশনও পেল না অথবা নিল না, বড় চাকরির চেষ্টা করলো না। এই কি রে বাবা, ওদের বলছে পারলে বলা উচিত যে সিপিএম এর নেতারা কিরকম দেখো, এমনকি নিজের পরিবারের জন্য কখনো কোনদিন আলাদা করে ভাবলো না। এইটা ওরা বলতে হবে বলে আর উত্তর দিল না। আমি পরে অনেকবার বলেছি উত্তর দাও উত্তর দাও উত্তর দাও, আর উত্তর দিচ্ছে না। ভেবেছিলাম পরে একদিন প্রেস করে বলবো, পরে বাকিরা বলবো আর কত বলবে, এদের সব বলে কোনো লাভ, মানুষ শব্দে অনেক বোগাস। আমি এখনো চ্যালেঞ্জ করছি যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রীকে বাবা আমলের সমস্ত চাকরির হোয়াইট পেপার বার করতে হবে, সেইটা ওরা পারলে প্রকাশ করবে। আমি খুশি হব এটা দেখলে তৃণমূলের নেতারা, কর্মীরা, তারা নিজেরা লজ্জায় মুগ্ধ হবে। কিন্তু মমতা ব্যানার্জি তো এখনো মাঝে মধ্যে বলছেন, দেখছি যে সিপিএম এর খাতা খুলবো। মমতা ব্যানার্জির সুবিধা আছে, উনি যখন বিরোধী নেত্রী তখন গিয়ে বললেন আমার সরকার যেদিন আসবে তারপর দিন থেকে দিয়ে 440 আগে প্যারাটিচারদের বললেন আমার যেদিন সরকার আসবে তার পরের দিন থেকে আপনাদের সব ব্যবস্থা করবো, সব অন রেকর্ড, পাবলিক ভিডিও। মমতা ব্যানার্জি এরকম হঠাৎ চলে গেলেন রাজারহাটে গিয়ে আর প্রচুর ফাইল এক গাদায় নিয়ে বলে সমস্ত দুর্নীতি আর লেখা আছে, সব দুর্নীতি লেখা আছে। এখন উনি বলছেন যে না আলমারিটা হারিয়ে গেছে, আলমারিটা হারানো ছিল তো আপনার কাছে, ওনার কাছে থাকলে আমি বড় বলি, ওনার কাছে থাকলে বড় ওনাকে পড়াতে হবে। উনি তো আর বামফ্রন্ট সরকার আলমারি থেকে খুলে নিয়ে যাননি, যে আবার বামফ্রন্ট সরকার আলমারির সময় রেখে দিয়েছিলেন, তত বামফ্রন্ট সরকার ওনার কাছে আছে দুর্নীতির কাগজ, সেটা কোথায় গেল, সেটা হারালো কি করে, সেটা পুড়লো কি করে? তাহলে কি মমতা ব্যানার্জি কারোর কাছে টাকা খেয়ে নিজের ফাইল নিজে পুড়িয়ে দিচ্ছেন? বোনাস একেবারে সব বইপত্র লোকে বুঝে গেছে, নানান কারণে সবাই সবসময় বলতে পারে না, লোকে বুঝে গেছে। আমি বলছি তৃণমূলের যারা পুরনো লোক তারা কিন্তু আপনারা হচ্ছে যে বেশি বুঝতে পারছে তারা ঠকে যাচ্ছে, বাংলা ঠকে যাচ্ছে। চাকরির দুর্নীতি, আপনি একেবারে এত প্যানেল বাদ, আপনারা বারবার যোগ্য অযোগ্যদের আলাদা করতে বলেছিলেন, প্রথমে সরকার করলো না, এখন সুপ্রিম কোর্টে গিয়ে বলছে তারা নাকি অযোগ্য করে যোগ্যদের পার্থক্য করতে পারবে। আপনার এখান থেকে দাঁড়িয়ে কি মনে হয়? আমার কিছু মনে হয় না, আমার মনে হয় যে একটা চাকরি চুরির সরকার, শিল্প তালুয়া একটা দল, শিল্প ধ্বংসের সরকার, বেকার যুবক তাদের সমস্ত অধিকারকে কেড়ে নেবার সরকার, মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন, সন্তানদের কি চেহারা করেছে, মায়েদের চোখে কান্না বেরোচ্ছে। এখন দুটো পয়সা দিয়ে বলছে পয়সা দিয়েছি ভোট দাও, কিন্তু মায়েরা বলছে যে পয়সা দিয়ে ভোট দেবো না। আমরা যদি চাকরি পেতাম আমার মেয়েটাকে 5 বার কন্যাশ্রী করে দিতে পারতাম। কন্যাশ্রীর টাকা চাইনি, চেয়েছে আমার কাজ। তোমার কাছে কেউ 200-500 টাকা দিতে বলেনি, চেয়েছে কাজ। আমার সন্তানের কাজের কি হবে, আমার স্বামীর কাজের কি হবে, আমার কাজের কি হবে? মানুষ কাজ চাই, কাজটা করে সর্বনাশ করে দিয়েছে। এবং সেই কারণেই
এটা আপনি কি কি বলবেন, এটা কি কিছু বলার কিছু নেই? আপনার কাছে না এই আপনার সাথে এই ব্যাপারে আমি না একটা মতে একেবারে 100% সহমত। এই যে আমি এক বাড়ির যারা কাজ করতে আসেন প্রতিদিন, তাদের এটা যখন বলে জিজ্ঞাসা করেছিলাম কন্যাশ্রী বা লক্ষ্মী ভান্ডার পাচ্ছ কিনা, একদম সরাসরি প্রায় একই ঢঙে এটা বলেছিল, আমার মেয়ের কি কাজ হবে একটা। একদম। আসল প্রশ্ন তো সেটা। আমি অবাক হয়ে গেছিলাম এই স্তর থেকে, বুঝতে পেরেছেন কাজে এসছে। সে আমাকে এমন ভাবে উত্তরটা দিল যে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। দাপট দেখিয়ে যদি ভোট হয় যায়, যদি সবই ঠিক থাকে তাহলে ভোটে এত লুট করতে হয় কেন? পঞ্চায়েতের ভোট, মিউনিসিপ্যালিটির ভোট সব লুট করেছে। স্বাধীনভাবে মানুষ নিজের মত দিতে পারলে তৃণমূল আউট। কিন্তু অপেক্ষা নেই, তৃণমূল আউট। মানুষ যাতে স্বাধীনভাবে মত দিতে না পারে, চোখ রাঙিয়ে চলে। আমার বলছি, যারা তৃণমূল দলটা তৈরি করছিলেন গ্রামে তারা রাজনীতি করছিলেন, কিন্তু তারা এখন আউট হয়ে গেছেন। তারা বুঝতে পারছেন যে তৃণমূল এখন তোমার রাজনীতির দল না, এবং রাজনীতির লোকের আউট, এখন লুঠেরাদের দলে পরিণত হয়েছে। আর সেই লুঠেরাই তৃণমূলের পাত্তা না পেলে, ধান্দা না পোষালে বিজেপিতে চলে যাচ্ছে। বিজেপিতে গিয়ে ধান্দা না পোষালে আবার তৃণমূলে চলে আসছে, আবার তৃণমূলে ধান্দা না পোষালে আবার গিয়ে বিজেপির এমপি টিকিট নিয়ে নিচ্ছে। এই যে কারবারটা চলছে, এটা খুব বিপজ্জনক ঘোরতর একটা অবস্থা, যেখানে কোথাও না কোথাও মানুষের অধিকার খর্ব হচ্ছে, মানুষের চিন্তা ভাবনা হচ্ছে, মানুষকে নিয়ে ছাবলা বানানো হচ্ছে, ছেলে মানুষই করা হচ্ছে, ফুটবলের মতো লাথি মারা হচ্ছে বিজেপির জন্য। এটা চলতে পারে। সেলিন্দা এই বয়সেও ফলস এজেন্ট ধরতে পারেন, আপনার সামনে পড়লে আপনি কি করবেন? পুরো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। সেলিন্দার কি সুজনদা এভাবে দেখার দরকার নেই, যেখানে প্রয়োজন হয় সেখানে আমাদের উঠে দেওয়া ভোটে দাঁড়াতে পারবেন এবারে ভোটে? হ্যাঁ বটে বটে, বরঞ্চ রুখে দাঁড়ানোর লোক আমি বলে হয়তো সবাই মনে করে। আমি কেন, আমরা বাবা আমি বলাটা তোমাদের না, আপনি সর্ব জায়গায় প্রতিবাদের সামনে চলে আসেন। হ্যাঁ বটে বটে। গত 5-10 বছরে যেখানেই আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, হয়তো নানান কারণে আমাকে বেশি যেতে হয়েছে, বাকিরাও গেছেন, সবাই গেছেন, কেউ বেশি গেছেন কেউ কম গেছেন, যার যেমন কাজের সুযোগ ছিল, আমাকে বেশি যেতে হয়েছে। কিন্তু ঘাট ধাক্কা দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হবে কেন, সেটা তো তৃণমূলকে দিতে হবে কি বিজেপিকে দিতে হবে? এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন পশ্চিমবাংলাতে? এবার পরিস্থিতি তৈরি হচ্ছে কেন যে সব আমার খেতে হবে, সব আমার খেতে হবে, এই যে মনোভাবটা তৃণমূলের হয়েছে। এবং সেই কারণে আপনি দেখছেন ইয়ে বললো গোয়ায়, আরে মানে যে ক্যান্ডিডেট সে গোয়ায়, আর যে বাইরে থেকে মাস্তানি করছে সে গোয়িং। তৃণমূল একটা এমন কালচার তৈরি করেছে নিজের বাহিনীর মধ্যে, যেটা কিন্তু তৃণমূল দলটাই শেষ হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন পুলিশ তৃণমূলকে টিকিয়ে রেখেছে, বেশিদিন পাবে না। সৌগতটা তো আপনার বন্ধু, প্রায় আপনার কম্পিটিটর না। আমার বন্ধু বললে ঠিক বলা হবে না, আমি সৌগত দা বলি। উনি আমার চাইতে অনেকটাই সিনিয়র, 15, 16, 18, 20 কিছু একটা হবে, অনেকটাই সিনিয়র। আমি বরাবরই সৌগত দা বলি। উনি আমাদের সুজন বাবু বলতেন, আমাদের বিধানসভায় যখন দেখা হতো। তারপর আমি যখন বিধানসভা, তখন উনি বিধানসভা নিয়ে লোকসভায়, আমি যখন লোকসভায় উনি তখন লোকসভায় নিয়ে বিধানসভা। ফলে ইদানিংকালে দেখা সাক্ষাৎ অনেক কম হয়। কম্পিটিটর নিশ্চয়ই, নির্বাচনে দাঁড়িয়েছিল আমার প্রতিদ্বন্দ্বী। ওনাকে আমি একদিন দেখা হয়েছিল, আমি বলেছি শরীরটাকে সুস্থ হবে, শরীরটা কোনো খারাপ হয়ে যাচ্ছে, নানান হয়তো সুবিধা সুযোগ হয়, সে কারণেও হতে পারে। প্রত্যেকটি মানুষ তার সুস্থ শরীরে থাকুক, দীর্ঘায়ু হোক, এটাই আমার শুভেচ্ছা থাকবে। সেটা সৌগতবাবুর সফলতায়, সেই গতবাবুর সফলতায়। আপনি একেবারে ছাত্র রাজনীতি থেকে ফেডারেশনের সম্পাদক সেক্রেটারি জায়গা থেকে উঠে এসে একেবারে এমএলএ এমপি, সব বৃত্তটাই ঘোরাফেরা। আপনার কখনো মনে হয়েছে এই কাজগুলো করতে পারছি না, হোপলেস, বা এটা করলে আরো ভালো হতো কোনো জায়গায়? খিদে না থাকলে মানুষের ডিসস্যাটিসফ্যাকশন পরের কাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে সাহায্য। আপনি স্যাটিসফাইড হয়ে গেলে তো হয়েই গেল, আর কি থাকবে? যা আমরা করেছি, প্রথমত যা করেছি আজ পর্যন্ত, তার জন্য আমি গর্ব করি।
যেভাবে আমার কাজ আমার উপরে এসছে, আমি যেভাবে কাজ করেছি, পার্টি আমার যেভাবে দায়িত্ব দিয়েছে, মানুষ আমার যেভাবে দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে সিনসিয়ারলি করেছে এবং চেষ্টা করেছে। আপনারা তো এমএলএ এমপি এগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আমি অত্যন্ত কম বয়স থেকে পার্টি নেতৃত্বের অংশীদার হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে। আমি যখন জয়নগর লোকসভা কেন্দ্রের নির্বাচন কমিটির কনভেনার, তখন আমার বয়স হচ্ছে 29+। পার্লামেন্টের কনভেনার এই সব নানাবিধ। আর আপনারা তো এমএলএ বেশি দেখেন, ছাত্র ফেডারেশন দেখেন, পার্টি পজিশন দেখেন। আমি আরডিসির চেয়ারম্যান ছিলাম, রুরাল এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন, গ্রামীণ বিদ্যুৎ বিভাগ, এবং সেটা আমি অত্যন্ত খুশি। ওই একটা কাজে আমি স্যাটিসফাইড ছিলাম। তারপরে ডিসিপ্লিন আরো করার দরকার ছিল, সে তখন আমি এত বেশি তো একটা কাজের সময় থাকে না, আমি অন্য কাজে যুক্ত হয়েছি। গ্রাম স্তর পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জ্যোতিবাবুর যে মনোভাব, আগ্রহ, উদ্যোগ, তাকে কার্যকরী করার জন্য আমি ভূমিকা নিতে পেরেছি, এটা আমার পরম প্রাপ্তি। জ্যোতিবাবু, আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনার ওই সময়ে দাঁড়িয়ে আপনি যে বামপন্থীদের আসার পিছনে তো একটা আইকনিক থাকে, যে কাউকে ভালো লাগছে, এই আইকনিক ব্যাপারটাও তো থাকে। আপনার কাকে দেখে মনে হয়েছিল যে বাম রাজনীতিতে এদিকে আসা যায় বা করা যায়? যখন আমি জ্যোতিবাবুদেরকে ঘনিষ্ঠভাবে চিনতে শুরু করেছি, তার অনেক আগে থেকে রাজনীতি এসেছি। জ্যোতিবাবুকে দেখে আমি রাজনীতি এসেছি বা কাউকে দেখে এসেছি, এইভাবে আমার ক্ষেত্রে অন্তত খাটছে না। আমি যখন স্কুলের ছাত্র, তখন দেশের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, ভগৎ সিং, মাস্টারদা, এগুলো অনেক টানতো, 6, 7, 8, 9। এবং সেই সময় পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে জমি আন্দোলন, আমি গ্রামে থাকি, টানতো। আমার বন্ধু বান্ধব চারপাশে তাদের দারিদ্র্য দেখেছি, আমার থাকলো তাদের দারিদ্র্য দেখেছি। পড়াশোনা করতে করতে আমার সঙ্গে ক্লাসে পড়তো, আমি ফার্স্ট বয়সে যে সেকেন্ড, সে স্কুল ছেড়ে দিল, কেন? তাদের সংসার টানতে হবে। বাবা তখন তো 68, 69, 70 সালের অবসর, তার বাবা সংসার টানতে পারছে না। এই চারদিক দেখে শুনে কোথাও একটা আমার প্রতিবাদী মনোভাব কাজ করে। আমার স্কুলের মাস্টারমশাই তাদের বাইরের থেকে লোকে শুনতে দিচ্ছে, আমাদের হেডমাস্টারকে বাইরে থেকে এসে গুন্ডারা মারতে বলি। এই প্রতিবাদী আমাদের ছাত্র বন্ধুরা মিলিয়ে প্রতিবাদ করতে পালা ছাড়লাম। একটা প্রতিবাদী মন, সেটা চলতে চলতে তারপরে একটু যখন বড় হয়েছে, তখন অলরেডি যুক্ত, তখন তো জ্যোতিবাবু ইত্যাদির সাথে কোনো সন্দেহ নেই। জ্যোতিবাবু সন্দেহ আমাকে কাজে থাকে। এই যে ইয়ং বয়সে যখন ভাবলেন যে একেবারে সর্বক্ষণের জন্য চলে যাবেন পার্টিতে, আপনার বাবা মা রাজি হয়েছিলেন যে কমিউনিস্ট পার্টিতে অন্তত সর্বক্ষণের মতো যাওয়া? মানে তো বাবা মা ঠিক পছন্দ করার কথা সাধারণভাবে নয়, সাধারণভাবে ব্যতিক্রম থাকতে পারে। আমার ক্ষেত্রেও কিন্তু ছিল, চাকরি করে পার্টি করা যায় না, পার্টি হয় কিন্তু চাকরি করেই করা যায় না, এরকম মনে হচ্ছিল। আমি যদি ইন্টারভিউটা অ্যাভয়েড করলাম, ইন্টারভিউতে গেলে আমি অধ্যাপনায় আমি জয়েন করতে হবে পার্লামেন্টে, সেটাই বাস্তব। আমার রেজাল্ট সব দেখে তারপরে দাদা একটু দুঃখ পেয়েছিল, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, সবাই বুঝেছেন। আমি কোনো অনিষ্ট করি তা না, খারাপ কাজ করি তা না, আমি যা করি সে মানুষের জন্য করি বা ভালোর জন্য করি, এটা সবাই বুঝতে পেরেছি। দমদমের জন্য আপনার কি কোনো বলবেন কিছু? দমদমের সাধারণ মানুষ যারা আপনার দিকে তাকিয়ে আছেন। দমদম সচেতন জায়গা, সংগ্রামী জায়গা, রুচিশীল জায়গা, ভালো জায়গা। দমদম ছোটবেলা থেকে পরিচিত। আমি অভিভক্ত সঞ্জয় পার্টি এবং সংগঠনের কাজ করেছি। আমি দমদমকে চিনি, দমদমের মানুষ আমাকে চিনি, স্বাভাবিক। আমি আগেবার যাদবপুরে দাঁড়িয়েছি, মানে এবারে আমি দমদম, যেহেতু গতবার আমি পার্লামেন্ট ইলেকশনে দাঁড়াইনি, তাই এবারে দমদম সবাই মিলে মনে করেছেন আমি দাঁড়িয়েছি। দমদমের অনেক কিছু করণ হচ্ছে, বাঞ্চলা খাটে তো নষ্ট হয়ে যা চলছে, যেভাবে দখলদারি চলছে,
গোটা দমদমের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ, বিকাশের হাল খুব খারাপ, বিদ্যুৎ তাও দেখছি গভীর সংকট, মাঝে মধ্যেই বন্ধ হচ্ছে, জঞ্জাল নগরী হয়ে গেছে পানিহাটির মতন জায়গা। এই গত কয়েক বছরের মধ্যে পরের পর সব কারখানা বন্ধ হয়ে গেল, ডাক ব্যাগ, পিয়া বিস্কুট, ইন্ডিয়া ফরেস্ট, ইনকো ইত্যাদি, যেসবের জন্য বিক্রি হয়েছে সব বন্ধ করতে হবে, এসব তো বন্ধ করতে হবে। বিরাটিতে একটা আন্ডারপাস কেন হবে? আগরপাড়া, খড়দা ফ্লাইওভার কেন হবে? এগুলো তো ইনিশিয়েটিভ নিতে হবে। ওদের অনেক সুবিধা ছিল, এমপি এমএলএ সবই ওদের সুবিধা ছিল, কেন করেননি কেন? এগুলো আমাদের করতে হবে। এইসব আরো অনেক কিছু প্রজেক্ট আমার করা আছে, কিন্তু সেই প্রজেক্টই ফাইনাল না। মানুষের সাথে কথা বলে, মানুষের পরামর্শ নিয়ে, আমি চুপচাপ ঘরে বসে থাকার লোকরা সবাই জানেন, কাজের মধ্যেই থাকবো, দমদমের মানুষকে সঙ্গে নিয়ে দমদমের মানুষের উন্নতি করতে কাজ করবো, আর গোটা দেশ তাতে নীতির লড়াই, সেই নীতির লড়াইতে থাকবে। রায় বাংলাকে সময় দেওয়ার জন্য সুজন দাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার সুজন দা।